এখন আমরা এমন কিছু করতে চাই না যাতে আমাদের কোনো কাজে অর্থ দপ্তর যেটুকু পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সেটুকু আটকে দেন একটা অজুহাত হিসেবে ধরে। পূর্বতন মুখ্যমন্ত্রী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটা যে রাজ্য কর্মীদের অধিকার, সেই অধিকারটাকেই অস্বীকার করেছিলেন। বলেছিলেন এটা আমার দয়ার দান, কর্মচারীদের অধিকার নয়। আমি যখন মনে করব, যতটুকু মনে করব, আমি ডিএ এবং ডিআরনেস রিলিফ ছুঁড়ে দেব। যে রাজ্য অর্থ দপ্তরের যে আমলারা রয়েছেন, আইএএস আমলা, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বিষয়টাকে বিলম্বিত করছেন, বিষয়টাকে ঝুলিয়ে দিচ্ছেন এবং পূর্বতন সরকারের আমলে রায় কার্যকর করার নামে যে বহুমাত্রিক জটিলতা এই রায় কার্যকর করার ক্ষেত্রে এনে দেওয়া হয়েছিল, সেই কালচারটাই বজায় রাখতে চাইছে। যে সামান্য সংখ্যায় কর্মী এবং পেনশনাররা পেয়েছেন, তারাও 16 থেকে 19 তাদের প্রাপ্যের মাত্র 43% পেয়েছেন। 57% কাটমানি হিসেবে পূর্বতন সরকার কেটে নিয়েছিলেন। পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের আমলাদের এই নির্দেশ হয়তো দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে টাকা আমি দেব না। এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বদলে একটা কল্পিত সিপিআই ধরে হিসেব করেন এবং প্রতিটা স্তরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের থেকে কম হারে, কম শতাংশে বকেয়া দিয়ে গণনা করেন। তখন বলতেই হয় এটা একটা পরিকল্পিত চক্রান্ত এবং সমস্ত জেনে বুঝে এই আইএএস আমলারা নিচের তলার কর্মচারীদের বঞ্চনা করার লক্ষ্যে এই কাজটা করেছে। আমার বা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কোনো ভিডিও পোস্ট করলে, কোনো সাক্ষাৎকার দিলে তার কমেন্ট অধ্যায়ে 12 জন শিক্ষক পরিচয় দেওয়া মানুষ তারা কমেন্ট করছেন। 1 নম্বর, আপনারা আমাদের পয়সায় মামলা করে নিজেরা টাকাটা পেয়ে আমাদের কথা ভুলে গেলেন, বিশ্বাসঘাতক কোথাকার। গতকাল অর্থ দপ্তরের পেনশন শাখা 125 নম্বর এফ পেনশন ডেটেড 7/7/2026 একটি অর্ডার বার করেছেন। তাদের কেএমসি এলাকার সরকারি পেনশনারদের সুপ্রিম কোর্টের রায় মেনে 2009-এর বকেয়া ডিএর এস্টিমেটেড 50% এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দেয়ার একটা সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। যদিও এতে কোনো সময়সীমা দেওয়া হয়নি যে অমুক তারিখের মধ্যে এই টাকা কলকাতার পেনশনারদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই অর্ডারটা সম্পর্কে আমাদের অনেক বক্তব্য আছে, কিন্তু আমি এই মুহূর্তে কোনো বিতর্কের মধ্যে যেতে চাইছি না একটাই কারণে, যে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, সেই রায়টা কার্যকর করবেন রাজ্য সরকার, তার অর্থ দপ্তর। এখন আমরা এমন কিছু করতে চাই না যাতে আমাদের কোনো কাজে অর্থ দপ্তর যেটুকু পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সেটুকু আটকে দেন একটা অজুহাত হিসেবে ধরে। কিন্তু একটা বিষয়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এই অর্ডারের 3 নম্বর প্যারায় বলা হয়েছে, নাও ইন অর্ডার টু এক্সপিডাইট দি ডিসবার্সমেন্ট অফ ডিয়ারনেস রিলিফ এরিয়াস অ্যান্ড প্রোভাইড দি পেনশনার সাম রিলিফ ইন দ্য ইন্টারিম পিরিয়ড। বাকিটার আমি পড়ছি। এখন এই রিলিফ শব্দটায় আমাদের তীব্র আপত্তি আছে। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই কথাটা বলতে চাই যে আমরা মামলা করেছিলাম কিছু রিলিফ পাওয়ার জন্যে, কিছু অর্থ পাওয়ার জন্যে বা কিছু সুযোগ সুবিধে পাওয়ার জন্যে নয়। পূর্বতন মুখ্যমন্ত্রী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটা যে রাজ্য কর্মীদের অধিকার, সেই অধিকারটাকেই অস্বীকার করেছিলেন। বলেছিলেন এটা আমার দয়ার দান, কর্মচারীদের অধিকার নয়। আমি যখন মনে করব, যতটুকু মনে করব, আমি ডিএ এবং ডিআরনেস রিলিফ ছুঁড়ে দেব। তার এই ঔদ্ধত্যের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার লড়াই এটা।
এটাকে যদি কেউ লঘুভাবে নেন খুব ভুল করবেন। কাজেই আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, রোপা 2009-এ বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেসপেক্টে পাওয়াটা আমাদের অধিকার। কারুর দয়া, কারুর অনুকম্পা, কারুর পারকুইজিট তা কিন্তু নয়। কাজেই আমরা সরকারের কাছে কখনো কোনোভাবেই কোনো রিলিফ চাইনি। আমরা চেয়েছি মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে আমাদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হোক। কাজেই আমি সরকারের কাছে এই আবেদন রাখব, এই অর্ডার থেকে এই রিলিফ দেওয়ার বিষয়টি আপনারা উইথড্র করে নেবেন। বাকি আর কোনো বিতর্কে আমি যাচ্ছি না, পরবর্তীকালে বলবো। আমার অত্যন্ত সুনির্দিষ্টভাবে মনে হচ্ছে যে রাজ্য অর্থ দপ্তরের যে আমলারা রয়েছেন, আইএএস আমলা, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বিষয়টাকে বিলম্বিত করছেন, বিষয়টাকে ঝুলিয়ে দিচ্ছেন এবং পূর্বতন সরকারের আমলে রায় কার্যকর করার নামে যে বহুমাত্রিক জটিলতা এই রায় কার্যকর করার ক্ষেত্রে এনে দেওয়া হয়েছিল সেই কালচারটাই বজায় রাখতে চাইছে। এই অর্ডারেও দেখুন, যারা কেএমসি এলাকার পেনশনার, তাদের পেনশনার বা ফ্যামিলি পেনশনার প্রয়াত হলে যদি পেনশন নেয়ার অধিকারী কেউ না থাকেন, তাহলে তার আইনসঙ্গত উত্তরাধিকারের ক্ষেত্রে সরকার কি করছেন, তাদের কি তথ্য দিতে হবে, কবের মধ্যে তারা করবেন, এ সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটি শব্দই অর্ডারে নেই। অর্থাৎ আবার একটা জটিলতা। সরকার অর্থ বার করলেন, অর্থ দপ্তর অর্ডার বার করলেন, কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, ওয়ার্ক চার্জ কর্মচারী, যারা সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী, অর্থাৎ যারা সরাসরি সরকারের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন, যারা ডিএ পান, তাদের বিষয়টাও নেই। ওয়ার্ক চার্জ কর্মচারী, যারা সরাসরি সরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও কিন্তু বকেয়া ডিএ বিষয়ে কোনো উল্লেখ নেই। আবার যারা ডেলি রেটেড কর্মচারী, তারাও ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দৈনিক মজুরি বাড়ে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো নেই। তাহলে এই প্রত্যেকটা বিষয়ে বারবার অনুরোধ করতে হবে, বারবার আবেদন জানাতে হবে, বারবার তাগাদা দিতে হবে, তারপর অর্থ দপ্তর একটা অর্ডার বার করবেন। কেন এই বিলম্বিত প্রক্রিয়া অর্থ দপ্তরের আধিকারিকরা চালাচ্ছেন আমরা বুঝতে পারছি না। আমরা 1 জুন যেদিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই আমাকে বলতে দিয়েছিলেন, দীর্ঘ সময় বলতে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে আপনার সামনেই আমি অর্থ দপ্তরের যিনি সচিব রয়েছেন প্রভাত কুমার মিশ্র, তাকে আমি বলছি আপনি বিষয়টা আপনি অনুধাবন করুন। যে পরিকল্পিতভাবে পূর্বতন সরকারের আমলে ভুল হিসেব করে আমাদের 57% বকেয়া ডিএ আমাদের থেকে বঞ্চিত করা হয়েছে এবং কোন কোন 3টে গ্রাউন্ডে বঞ্চনা করা হয়েছে সেটাও আমি উল্লেখ করেছিলাম। 1 নম্বর, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বদলে একটা কল্পিত রাজ্যভিত্তিক সিপিআই, যার কোনো অস্তিত্ব নেই, যার অস্তিত্ব সম্পর্কে আদালতে কোনো কথা সরকারের আইনজীবীরা বলতে পারেননি, সেই অস্তিত্বহীন একটা সিপিআইকে খাড়া করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের থেকে অনেক কম পার্সেন্টেজে তারা ডিএটা গণনা করেছে। রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে যে ডিএটা গণনা করতে হবে বা ডিয়ারনেস রিলিফ গণনা করতে হবে, বেসিক পে, তার সঙ্গে গ্রেড পে এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে এনপিএ, এই 3টে যোগফলের উপর। কিন্তু অর্থ দপ্তর গণনা করেছে শুধুমাত্র বেসিক পের উপর। এখানে এক প্রশ্ন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এক প্রশ্ন ক্ষতিগ্রস্ত হয়েছি, সকলে জানে, এটা স্বীকৃত সত্য
যে 1982 সালকে 100 পয়েন্ট এআইসিপিআই ধরে 1/4/2008 এআইসিপিআই হচ্ছে 508 পয়েন্ট, সেটাকে কল্পিত একটা 605 পয়েন্ট করে তারা হিসেব করেছেন। এবং এই তিনভাবে কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করার ফলে কর্মীরা যে সামান্য সংখ্যায় কর্মী এবং পেনশনাররা পেয়েছেন, তারাও 16 থেকে 19 তাদের প্রাপ্যের মাত্র 43% পেয়েছেন। 57% কাটমানি হিসেবে পূর্বতন সরকার কেটে নিয়েছিলেন। তা আমরা এই সুনির্দিষ্ট বিষয়টি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপন করেছিলাম এবং দায়িত্ব নিয়ে বলছি, অর্থ দপ্তরের সচিব মাননীয় প্রভাত কুমার মিশ্র তিনি কিন্তু আমার এই বক্তব্যের কোনো পাল্টা যুক্তি তিনি দিতে পারেননি এবং মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন যে আমি 1200 টাকা রিলিজ করে দিলাম, এই আর ওই হিসেব ঠিক করতে 400-500 টাকা রিলিজ করতে হলে 400-500 কোটি টাকা সেটা রিলিজ করতে পারবো না। এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, আপনারা এই বিষয়টা দেখুন। কিন্তু আজকেও অর্থ দপ্তরের থেকে এখনো পর্যন্ত এই হিসেব ঠিক করার, এই গণনার পদ্ধতি ঠিক করার কোনো রকম প্রক্রিয়া তারা করেননি এবং কোনো অর্ডার বার করে যারা ইতিমধ্যে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পেয়েছেন তাদের হিসেব সংশোধিত করে তারা যে বাড়তি অঙ্কটা পাবেন সেটা দেওয়ার কোনো ব্যবস্থা করেননি। অর্থাৎ পূর্বতন সরকারের আমলে ভুল হিসেবেই কর্মীদের ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হচ্ছে। এখন যদি ভুল হিসেবেই এটা দেয়া হয় তাহলে কিন্তু খুব মুশকিল। এবং এই অর্ডারেরও 4 নম্বর প্যারাগ্রাফে লেখা আছে ডিআর অ্যাজ পার এআইসিপিআই ব্র্যাকেট দিয়ে 100% নিউট্রালাইজেশন। এই একই কথা লেখা ছিল আগের অর্ডারগুলোতে, যে অর্ডারগুলোতে এই কথাগুলো লেখা থাকার পরেও আমরা কিন্তু 57% ডিএ থেকে বঞ্চিত হয়েছি। কাজেই আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই ভুল সংশোধন করে তার জন্য বাড়তি যে টাকা লাগবে সেই টাকার সংস্থান করতে এক কথায় রাজি, তখন আমলারা কোন অধিকারে সেই হিসেবটা সংশোধন করছেন না। অর্থাৎ এই যে কেএমসি এলাকার পেনশনাররা পাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই জটিলতা তৈরি হয়ে যাবে যদি হিসেবটা ঠিক করে না দেয়া হয়, যদি ভুল হিসেবের মধ্যে দেয়া হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে ওয়ার্ক চার্জ কর্মচারী, যারা ডেইলি রেটেড কর্মচারী এবং যারা সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী এবং যেসব পেনশনার বা ফ্যামিলি পেনশনার প্রয়াত হয়েছেন তাদের জন্য পেনশন নেয়ার মতো আর আইনি অধিকার কারণ নেই। তাদের যে আইনসঙ্গত উত্তরাধিকারী তাদের দেয়ার বিষয়টা স্পষ্ট করুন। এবারে আসুন, মামলাটা রোপা 2009-এর উপর, অর্থাৎ পঞ্চম রাজ্য বেতন কমিশনের বকেয়া ডিএ। পঞ্চম রাজ্য বেতন কমিশনের টেনিওর কতদিন ছিল? 1/1/2006 থেকে 31/12/2016, 31/12/2015, 10 বছর। তারপরে ষষ্ঠ রাজ্য বেতন কমিশন, তার সুপারিশ কার্যকর হয়ে গেছে, তার টেনিওর ছিল 31/1/2016 থেকে 31/12/2025। এখন সপ্তম রাজ্য বেতন কমিশনে আমরা পড়েছি। অর্থাৎ এই বকেয়া ডিএটা যেটা পূর্বতন সরকার আমাদের দেননি, আমাদের ন্যায্য প্রাপ্য হওয়া সত্ত্বেও সেটা কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল আজ থেকে অন্তত 20 বছর আগে থেকে। মামলাটা আমরা করেছি 2016 সালে। 17-18 সালে সুনির্দিষ্টভাবে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন 18 সালের 31শে আগস্ট যে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009-এর সমস্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ রাজ্য সরকারকে ক্লিয়ার করে দিতে হবে। তারপর থেকে এত বছর গেছে, মামলা 10 বছর ঠেলে 11 বছরে এসে পৌঁছিয়েছে। এখনো পর্যন্ত গ্র্যান্ট ইন এইড হেডে যারা বেতন পান
অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস, এই আবার অনেকে মানে বুঝতে ভুল করছেন, কেউ বলছেন পরিবহন দপ্তরের কথাটা বলছেন না, কেউ বলছেন লাইব্রেরির কথাটা বলছেন না। আসলে এগুলো সবই আন্ডারটেকিংসের মধ্যে পড়ছে। তা এরাই তো সংখ্যায় সরকারি কর্মচারী এবং সরকারি পেনশনারদের থেকে অনেক বেশি। এরা এখনো 1 পয়সা পাননি। আর কতকাল তাদের বলা হবে আপনারা আরও অপেক্ষা করুন। প্রথম ইন্টারিম অর্ডার বেরিয়েছিল 2025 সালের জুন মাসে। সেই ইন্টারিম অর্ডারে অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অত্যন্ত সুনির্দিষ্টভাবে দুটি কথা বলেছিলেন। 1 নম্বর হচ্ছে যে রাজ্য সরকারের আর্থিক সংকট, এই কারণ দেখিয়ে কর্মচারীদের প্রাপ্য আটকে রাখা যাবে না। এবং আর্থিক সংকট এই বিষয়টা স্যাট হাইকোর্টে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এই বিষয়টা আদালত কর্মচারীদের প্রাপ্য না দেওয়ার ক্ষেত্রে কোনো যুক্তিগ্রাহ্য আইনি কারণ বলে মনে করছেন না। আর বলেছিলেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই হচ্ছে এক এবং একমাত্র ডিএ বা ডিয়ারনেস রিলিফ গণনা করার সূচক। এবং সেই বেঞ্চ ওই 2025 সালের জুন মাসে নির্দেশ দিয়েছিলেন যে 25% বকেয়া ডিএ অবিলম্বে ইমিডিয়েটলি দিতে হবে। তাহলে সেই দিনই তো অর্থ দপ্তরের যে শীর্ষ আমলারা রয়েছেন সেই আমলারা জানতেন যে গ্র্যান্টিং এড হেডে যারা পেনশন বা বেতন পান তাদের যে ডেটাবেস সেইটা তৈরি করতে হবে, কারণ ওই 25% তাদেরকেও দিতে হবে। আপনি বলবেন তখন তো অন্য সরকার ছিল তাই অর্থ দপ্তরের আমলারা এই কাজটা করেনি। মানতে পারলাম না। সরকারের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভরা নীতিগত সিদ্ধান্ত নেন, নীতিগত নির্দেশ দেন। পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের আমলাদের এই নির্দেশ হয়তো দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে টাকা আমি দেব না, কাজেই কোনো বিল টিল করবেন না। কিন্তু এই রায়টা যে মানতে হবে এইটা তো শীর্ষ আমলারা খুব ভালোভাবে জানতেন। তাহলে উপযুক্ত ডেটাবেস যদি না থেকে থাকে সেইটা কেন তারা এই দীর্ঘ সময় ধরে করলেন না? 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের অন্তিম রায় হয়েছে, আর আজকে 8ই জুলাই। আজকেও অর্থ দপ্তরের সেই আমলারা বলছেন যে আজও ডেটাবেস নেই, টেকনিক্যাল সমস্যা, আমাদের আরও সময় লাগবে। অত্যন্ত সচেতনভাবে বলছি, হ্যাঁ এটা ঠিক, ব্যুরোক্রেসির উপর সব দায় চাপিয়ে দিয়ে পলিটিক্যাল এক্সিকিউটিভদের দায়মুক্ত করার প্রয়াসটা সমর্থনযোগ্য নয়। এবং ব্যুরোক্রেসি সবসময়ই পলিটিক্যাল এক্সিকিউটিভদের নির্দেশে কাজ করে। কিন্তু পলিটিক্যাল এক্সিকিউটিভদের এত সময় নেই, মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর এই প্রভূত সময় নেই যে অর্থ দপ্তরের দৈনন্দিন যে রুটিন কাজ সেই কাজের প্রত্যেকটি ক্ষেত্রে তারা নাক গলাবেন। সেই ক্ষেত্রে কিন্তু অর্থ দপ্তরের যে শীর্ষ আইএএস অফিসাররা দায়িত্বে আছেন তারাই করেন। এবং ইন্টারিম রায় হওয়ার অল্প কিছু মাস পরেই কিন্তু এই প্রভাত কুমার মিশ্র অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছিলেন। তিনি পূর্বতন সরকারের আমলেও অর্থ দপ্তরের সর্বোচ্চ পদে ছিলেন, বর্তমান সরকারের আমলেও অর্থ দপ্তরের সর্বোচ্চ পদে আছেন। বর্তমান সরকারেরও মেয়াদ কিন্তু 2 মাস অতিক্রম করে গেছে। তা এই কাজটা করতে, অর্থাৎ কলকাতার পেনশনারদের, সরকারি পেনশনারদের ডেটাবেস, 8 থেকে 2015 পর্যন্ত সরকারি কর্মচারী এবং সরকারি পেনশনারদের ডেটাবেস, এবং গ্র্যান্টিং এড হেডে যে কর্মচারীরা বেতন পান বা পেনশন পান তাদের ডেটাবেস তৈরিতে তাকে তো কোনো শুভেন্দু অধিকারী, কোনো মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তো বারণ করেননি
কারণ এগুলো রুটিন কাজ। এই কাজটা তারা কেন করেননি? এবং আরও স্পষ্টভাবে বলছি যে এই অর্থ দপ্তরের যে আইএএস আমলারা যারা অর্থ দপ্তরটাকে চালান, তারা তো নিজেরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএটা পকেটে পুরে বা পেনশনার হলে ডিয়ারনেস রিলিফটা পকেটে পুরে হাসতে হাসতে বাড়ি ফিরে যান। তারা জানেন না যে মহামান্য সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। রোপা 2009-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার প্রভিশন রয়েছে, কনস্টিটিউশনাল কমিটমেন্ট রয়েছে। তাহলে তারা যখন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বদলে একটা কল্পিত সিপিআই ধরে হিসেব করেন এবং প্রতিটা স্তরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের থেকে কম হারে, কম শতাংশে বকেয়া ডিএ গণনা করেন, তখন বলতেই হয় এটা একটা পরিকল্পিত চক্রান্ত এবং সমস্ত জেনে বুঝে এই আইএএস আমলারা নিচের তলার কর্মচারীদের বঞ্চনা করার লক্ষ্যে এই কাজটা করেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এখনও এই ভুল সংশোধন হয়নি। এবং আজকেও আমরা সকাল থেকে অসংখ্য ফোন পেয়েছি, সবই বিভিন্ন শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন আন্ডারটেকিংসের কর্মচারীদের, পেনশনারদের। আচ্ছা বলুন তো, পেনশনারদের তো বয়স বাড়ছে দিন দিন। অনেকেই পেনশনারদের সম্পর্কে সঠিক তথ্য জানেন না। অসংখ্য পেনশনার আছেন, শিক্ষক, শিক্ষাকর্মী বা এই আন্ডারটেকিংস বা বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, যারা 5,000 টাকার নিচে পেনশন পান। 1,000, 2,000, 3,000 টাকা পেনশন পান, এরকম পেনশনারও বিরল নন। 10,000 টাকার নিচে পেনশন পান, এরকম পেনশনারদের সংখ্যা বিপুল। আজকের এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে তারা দুবেলা ডাল ভাতের সংস্থান করতে পারবেন এই অর্থে। আর 60 বছরের পরে অবসর নেন একজন কর্মচারী, স্বাভাবিকভাবে ওই বয়সের পরে বিভিন্ন রকম রোগ ব্যাধি তার দেহে দানা বাঁধে। আমরা যখন বারবার পূর্বতন সরকারের কাছে এবং বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি নিজে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্য কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর আওতায় আনার প্রস্তাব দিয়েছিলাম, সে প্রস্তাব আজও পূর্বতন সরকারও মানেননি, বর্তমান সরকারও মানেননি। ফলে তাদের কজনের এই ক্ষমতা আছে বলুন তো, তারা ওই বেসরকারি স্বাস্থ্য ব্যবসায়ীদের হাতে ওই মেডিক্লেম করে চিকিৎসা করাবেন? এই সামর্থ্য কজনের আছে? এবং তাদের মধ্যে অনেক পেনশনার নিত্যদিন প্রয়াত হচ্ছেন। আমাদের সঙ্গে মামলা করেছিলেন যে আমাদের সংগঠনের ট্রেজারার ইন্দ্রনীল মিত্র, তিনি প্রয়াত হয়েছেন অর্থ দপ্তরের সেই কর্মী স্বপন দে, যার জন্য আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাসদের এই মামলায় যুক্ত করতে পেরেছিলাম। পরবর্তীকালে রহিম আলী রহিম এবং শেখর কুমারকে সুপ্রিম কোর্টে এই মামলায় যুক্ত করতে পেরেছিলাম। সেই স্বপন দেও প্রয়াত হয়েছে। প্রতিদিন আমাদের ছেড়ে কিছু কর্মরত, বেশিরভাগটাই অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আর কতকাল অপেক্ষা করবে? আর অপেক্ষা করতে বলাটা কিন্তু নিষ্ঠুর রসিকতা হয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টের রায় ছিল যে 15ই মের মধ্যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফের সমস্তটা পরিশোধ করতে হবে, বকেয়া দিয়ে দিতে হবে। সেই অর্ডার আগের সরকারও মানেননি, এই সরকারও মানছেন না। এখনও অপেক্ষা করার কথা বলাটা অত্যন্ত নিষ্ঠুর রসিকতা হবে এবং অত্যন্ত নির্মমতা হবে। আমি মহামান্য সরকারের কাছে আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো বলেছিলেন ওদিনের বৈঠকে, সরকার কর্মী বান্ধব সরকার কর্মচারীদের সঙ্গে লড়াইয়ে যাবে না। আদালতে সরকার কোটি কোটি টাকা খরচ করে উকিল নিয়োগ করে কর্মীদের বিরুদ্ধে মামলা করবে না। তা আপনার এই উদাত্ত যে আহ্বান, উদাত্ত যে মানসিকতা এবং কর্মীদের প্রতি এই যে
মানে কর্মী বান্ধব দৃষ্টিভঙ্গি, আপনার সরকারের ভূমিকায় আমরা তো সেটার ঘাটতি দেখছি। আমাদের মুখ বন্ধ করার জন্য একটা অর্ডার বার করেছেন 19/5-তে। সেদিনের বৈঠকে আমি সুনির্দিষ্টভাবে বলেছিলাম এই অর্ডারটা প্রত্যাহার করুন, কারণ বাক স্বাধীনতা এটা প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার। শুধু তাই নয়, এই অর্ডারটা বার করেছেন মুখ্য সচিব। একটা কথা আছে, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। বাবু যদি বলে থাকেন যে একটা অর্ডার করো, কর্মচারীরা সরকারের সমালোচনা করে কিছু করতে পারবে না। তা পারিষদরা আরেক ধাপ এগিয়ে গেছেন, তারা সার্ভিস রুলের বাইরে গিয়ে, সার্ভিস রুলে বলা আছে যে উইথ প্রায়র ইন্টিমেশন তারা বিভিন্ন সংবাদপত্রে নিবন্ধ লিখতে পারবেন, সরকারের সমালোচনা করতে পারবেন, মিডিয়াতে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখতে পারবেন, কারণ তারা সরকারের থেকে প্রায়র ইন্টিমেশন দেবেন সরকারকে। কোথাও সার্ভিস রুলসে বলা নেই যে প্রায়র পারমিশন নিতে হবে, কিন্তু এই অর্ডারে প্রায়র পারমিশন নেওয়া হয়েছে। আবার সরকার ব্যক্তি ক্ষেত্রে ঢুকে পড়ছেন, কখনো অর্ডার বার করছেন যে ওই যোগ বাধ্যতামূলক, যোগাতে অংশগ্রহণ বাধ্যতামূলক, কখন অর্ডার করছেন স্মার্ট মিটার বাধ্যতামূলক সরকারি কর্মচারীদের ঘরে। অর্থাৎ ব্যক্তি ক্ষেত্রে সরকার ঢুকে পড়ছে। আবার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়ার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, সেই শুভেন্দু অধিকারী সরকার যখন 20% ডিএর অর্ডার বার করলেন, তখন কিন্তু ওই 1 অক্টোবর থেকে ঘোষণা করলেন, প্রাপ্য হওয়ার দিন থেকে নয়। আমি কিন্তু বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে এই 42% ডিএ আপনি নতুন সরকারে এসেছেন, আপনি আর্থিক সঙ্গতি অনুসারে কবে দেবেন, আমরা তো চাইবো আপনি আজই বকেয়া সহ দিয়ে দিন। কিন্তু আপনার কাছে আমাদের সবথেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটা দাবি, যে বিগত 15 বছর ধরে আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি যে ডিএ দেয়াটা যদি সরকারের বা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সদিচ্ছা নির্ভর হয়, তাহলে কর্মচারীদের ক্ষেত্রে তা কতটা সর্বনাশা হতে পারে। তাই আপনার কাছে আমরা আবেদন করছি, দাবি করছি যে আপনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দেওয়ার জন্য, ঠিক যেটা পূর্বতন বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রোপা 2009-এ রেখে গিয়েছিলেন, সেই স্ট্যান্ডিং অর্ডারটা করুন। না, স্ট্যান্ডিং অর্ডার হয়নি, এবং 20% ডিএও কিন্তু হয়েছে 1 অক্টোবর থেকে, অর্থাৎ প্রাপ্য হওয়ার দিন থেকে নয়। তার মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার যে অধিকার, সেই অধিকারের স্বীকৃতি কিন্তু বর্তমান সরকারও দিচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে আবেদন রাখব, দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে বলবেন না। গ্র্যান্ট ইন এইড হেডে যারা বেতন পান তারা চূড়ান্ত হতাশ। স্বাভাবিকভাবে আপনি নিজেকে একজন গ্র্যান্ট ইন এডে বেতন বা পেনশন পাবো কর্মচারীর জায়গায় বসিয়ে ভাবুন। 2রা এপ্রিল জেলার ব্যাঙ্কগুলি থেকে যে সমস্ত সরকারি পেনশনাররা পেনশন পান, তাদের অ্যাকাউন্টে 16 থেকে 19 একটা টাকা ঢুকেছে, ভুল হিসেবে হলেও ঢুকেছে। তার পরবর্তীকালে এই সরকার আসার পরে কিছু পেনশনারের, জেলার ক্ষেত্রে কিছু পেনশনারের, তাদের ক্ষেত্রে একটা টাকা ঢুকেছে, সেটা 8 থেকে 19 বলে। হ্যাঁ, তার হিসেব নিয়ে আমাদের বক্তব্য আছে, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু তারা কিছু অর্থ পেয়েছেন। কেএমসি এলাকার পেনশনারদের মধ্যে একটা অর্ডার হয়েছে, যদিও সেই অর্ডারে কোনো সময়সীমা বলা নেই, তবুও আমরা আশা করছি হয়তো এই জুলাই মাসের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কিন্তু সেটাও অ্যাকচুয়াল নয়, এস্টিমেটেড। এটাতেও আমাদের আপত্তি আছে, তবু তাদের অ্যাকাউন্টে একটা টাকা ঢুকবে। কিন্তু আপনি ভাবুন তো, আপনি নিজেকে গ্র্যান্ট ইন এডে বেতন বা পেনশন প্রাপক একজন কর্মচারী হিসেবে, ওয়ার্ক চার্জ একজন কর্মচারী হিসেবে, সরকারি চুক্তিভিত্তিক একজন কর্মচারী হিসেবে, কিংবা ডেলিগেটেড একজন কর্মচারী, হোমগার্ড, সিভিল ডিফেন্স, এনভিএফের কর্মচারী হিসেবে নিজেকে বসিয়ে দেখুন যে আপনি 1 নয়া পয়সা পাননি।
আপনার মনের অবস্থাটা কি হবে? কাজেই আবেদন করব, আপনি যে স্পিরিট দেখিয়েছিলেন যে কর্মচারীদের সঙ্গে লড়াই করবেন না, সেই স্পিরিটে আপনি গ্র্যান্ট ইন এইড হেডে কর্মরত কর্মচারীদের, পেনশনারদের, ওয়ার্ক চার্জ কর্মচারীদের, ডেলি রেটেড কর্মচারীদের, সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের যারা ডিএ পান, তাদের অবিলম্বে এই রোপা 2009 মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার ব্যবস্থা করুন। আগামী 22 তারিখ মামলা, আমরা 22 তারিখ পর্যন্ত সরকারের ভূমিকা 21 তারিখ পর্যন্ত দেখার সুযোগ পাব। তারপর সরকার যেরকম ভূমিকা নেবেন আমরা সেইভাবে সুপ্রিম কোর্টে আমাদের অবস্থান জানাব। সব শেষে একটা অত্যন্ত অপ্রিয় কথা আমাকে বলতেই হচ্ছে। আমার বা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কোনো ভিডিও পোস্ট করলে, কোনো সাক্ষাৎকার দিলে তার কমেন্ট অধ্যায়ে 12 জন শিক্ষক পরিচয় দেওয়া মানুষ তারা কমেন্ট করছেন। 1 নম্বর, আপনারা আমাদের পয়সায় মামলা করে নিজেরা টাকাটা পেয়ে আমাদের কথা ভুলে গেলেন, বিশ্বাসঘাতক কোথাকার। আমাদের গ্র্যান্ট ইন এডের কথা তো আপনারা কখনো বলেন না, একবারও তো বললেন না। আমি সবিনয় বলছি, আপনারা যারা একটু দূরদৃষ্টি রাখেন তারা বুঝতে পারবেন যে অদূর ভবিষ্যতে আমাদের ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনে নামতে হবে এবং গ্র্যান্ট ইন এডে যারা বেতন বা পেনশন পান সেই কর্মচারী এবং পেনশনারদের মধ্যে আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আমার এবং মলয়বাবুর গ্রহণযোগ্যতা, সমর্থন ভিত্তি কতটা তারা এই 12 জন শিক্ষক পরিচয়ে পরিচিত ফেসবুক পণ্ডিত জানেন না। কাজেই আমরা আপনাদের এই সব মন্তব্যে আতঙ্কিত হচ্ছি, কিন্তু দুঃখিত হচ্ছি। আপনারা কি জানেন, কখনো ভেবে দেখেছেন স্যাটে রাজ্য সরকারি কর্মচারীরা মামলা করেন? আমরা যখন স্যাটে মামলা করি আমরা সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার প্রক্রিয়া চালিয়েছিলাম। একমাত্র ইউনিটি ফোরাম বলে একটি ছোট সংগঠন ছাড়া আর কেউ আসেন। আজকে স্পষ্টভাবে বলছি, একটি সংগঠন তো বলেছিলেন যে আদালত হচ্ছে রাষ্ট্রীয় শোষণের একটা যন্ত্র, আদালতের মাধ্যমে কর্মচারীদের কোনো মৌলিক সমস্যার সমাধান হয় এটা আমরা বিশ্বাস করি না, তাই আমরা মামলায় ঢুকব না। তারা কেউ আসেননি। সেই সময় 2016 সালে আমরা বহু শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠন, পঞ্চায়েতের কর্মী সংগঠনের কাছে আমরা আবেদন করেছিলাম আপনারাও পৃথকভাবে হাইকোর্টে এই ইস্যুতে মামলা করুন, কারণ স্যাটে মামলা কতদিন চলবে আমরা জানি না। আমাদের তো স্যাটে মামলা করতে হয়। হাইকোর্টে যদি আপনারা মামলা করেন তাহলে আমরা আমাদের মামলাটা স্যাটকে বলবো যে হাইকোর্টে তো একই ইস্যুতে মামলা হয়েছে, আমাদের মামলাটা ওখানে পাঠিয়ে দিন। অর্থাৎ স্যাটে আমাদের আর দীর্ঘদিন ঘুরতে হবে না। না, কোনো গ্র্যান্ট ইন এডভুক্ত কর্মচারী সংগঠন, শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠন কেউ করেননি। 2017 সালে যখন আমাদের মামলা হাইকোর্টে গেল তখনও কেউ এই মামলায় যুক্ত হননি। সোজা সাপটা বলছি, এই অপ্রিয় কথাটা আমি বলতে চাইছিলাম না। সেটা হচ্ছে প্রতিটি কর্মচারী সংগঠন, এই মামলার সঙ্গে যুক্ত 3টি সংগঠন বাদে প্রতিটি কর্মচারী সংগঠন তাদের দাবি সনদের কোথাও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009 বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ দিতে হবে এরকম কোনো বিষয় তাদের দাবি সনদে কখনো রাখেননি। শুধু তাই নয়, এই দাবিটা যে আদায়যোগ্য এটা তারা বিশ্বাস করতেন না এবং তারা এই মামলায় যুক্ত না হয়ে দূর থেকে এই মামলার পরিণতি দেখেছেন দুটো কারণে। 1 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ফ্যাসিস্ট শাসকের নেতৃত্বাধীন রাজ্য সরকারের রোষে তারা পড়তে চাননি। 2 নম্বর, এই মামলায় কর্মচারীদের বিরুদ্ধে কোনো রায় হলে তার দায় তারা নিতে চাননি। দূর থেকে তারা দেখেছিলেন এবং আজও এই মামলায় গ্র্যান্ট ইন এড ভুক্ত কোনো কর্মচারী সংগঠন যুক্ত নন। আমরা যদি মনে করতাম, স্যাটে যখন আমরা মামলা করেছিলাম আমরা করতেই পারতাম যে শুধু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আমরা দাবি করতে পারতাম, রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি পেনশনার। আমরা কিন্তু করিনি। সেদিন এই পিটিশনের মুসাবিদে যিনি করেছিলেন প্রয়াত আইএনটিইউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি রমেন পাণ্ডে
এবং প্রখ্যাত আইনজীবী সর্দার আমজাদ আলী, তারা কিন্তু আপনাদের সকলের চিন্তা করে তারা মামলাটা পিটিশনটা করেছিলেন রোপা পঞ্চম রাজ্য বেতন কমিশনে। যারা মেমোরেন্ডাম দিয়েছেন, যাদের সুপারিশ হয়েছে পঞ্চম রাজ্য বেতন কমিশনে বেতন ক্রম পরিবর্তনের সংশোধনের, এবং যারা রোপা 2009 থেকে 9-এর আওতায় তাদের বেতন পেনশন সংশোধিত হয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই পিটিশন আমরা দাখিল করেছিলাম। সেদিন যদি আমরা শুধু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই দাবি করতাম, আজকে কিন্তু গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের এই বকেয়া ডিএ পাওয়ার কোনো প্রশ্নই থাকতো না, কারণ আপনারা মামলার কোনো জায়গায় কোথাও নেই। এতে মালহোত্রা কমিটিতে যে সংগঠনগুলি ডাক পেয়েছিল তাদের মধ্যে কিন্তু গ্র্যান্ট ইন এডের কোনো প্রতিনিধি ছিলেন না। আমরা কিন্তু অত্যন্ত সুনির্দিষ্টভাবে সব থেকে বেশি সময়টা ব্যয় করেছি গ্র্যান্ট ইন এডভুক্ত অ্যাডে যারা বেতন পেনশন পান তাদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার বিষয়ে, এর বিষয়ে ডেলি রেটেড কর্মচারী, ওয়ার্ক চার্জ কর্মচারী এবং সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। আবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন বৈঠক হয় তখনও কিন্তু আমরাই প্রথম গ্র্যান্ট ইন এডের কথা বিস্তারিতভাবে দীর্ঘ সময় ধরে বলেছি। অনেকে মূর্খের মতো মন্তব্য করছেন। আপনারা সুপ্রিম কোর্টে আমাদের কথা বলেছেন, আপনারা মামলা কিছু জানেন, আদালত কিছু জানেন। আদালতে ইস্যু কি ছিল? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009-এ পূর্বতন বামফ্রন্ট সরকার যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট করে গেছেন সেই কনস্টিটিউশনাল কমিটমেন্টটা ফিল আপ করা। মামলায় কিন্তু ইস্যু হিসেবে এটা ছিল না কারা কারা এর দ্বারা উপকৃত হবেন, কারা নন। কিন্তু যখনই সুযোগ এসছে মালহোত্রা কমিটিতে, যখনই সুযোগ এসছে, প্রথম অরিজিনাল পিটিশন করার সময় 2016 সালে আমরা কিন্তু আপনাদের সকলের কথা তুলে ধরেছি। স্বার্থপরের মতো শুধু রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলিনি। কাজেই আপনাদের কাছে বিনীত আবেদন, আমি আবারও বলছি, যাদের দূরদৃষ্টি আছে তারা দেখতে পাবেন যে অদূর ভবিষ্যতে সমস্ত কর্মচারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে হবে। পরিস্থিতি কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে না। আপনারা যারা সরকারের উপর প্রবল আস্থা রাখছেন, রাখতেই পারেন, কিন্তু দীর্ঘ ট্রেড ইউনিয়ন অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারছি যে আমাদের কিন্তু লড়াই করতে হবে। সেই লড়াইয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পাশাপাশি গ্র্যান্ট ইন এডভুক্ত কর্মচারী সংগঠনগুলোকেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। কাজেই এখন এমন কোনো মন্তব্য করবেন না, এমন কোনো কটূক্তি করবেন না যাতে একটা বিভেদ তৈরি হয়। আবারও বলছি, গ্র্যান্ট ইন এড কর্মচারীদের এই বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাওয়াটা আপনাদের অধিকার। কেউ আপনাকে রিলিফ দেবে বা কেউ দয়া করবে তা নয়। সরকারের সঙ্গে আমরা সার্বিক অসহযোগিতায় যাচ্ছি না একটাই কারণে, যে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট রূপায়ণ করবেন সরকার। কাজেই সরকারের সঙ্গে সর্ববিষয়ে এই রায় রূপায়ণের ক্ষেত্রে বিরোধিতা করলে আদতে এই রায় কার্যকর করার বিষয়টাই পেছিয়ে যায়। তাই আমরা বিরোধিতা করছি না, সার্বিক বিরোধিতা করছি না। কিন্তু আমরা এই কথাটা আপনাদের সুনির্দিষ্টভাবে বলছি যে রোপা 2009 নিয়ে আমরা মামলা করেছি, সেই মামলার ওই রোপা 2009-এর 25 নম্বর পাতা দেখবেন, সেখানে সুনির্দিষ্টভাবে ডক্টর অসীম দাশগুপ্ত আপনাদের জন্য কনস্টিটিউশনাল কমিটমেন্ট রেখে গেছেন। এটা আপনাদের অধিকার, এই অধিকার আপনারা পাবেন। সরকার যদি দেন ভালো, সরকার যদি না দেন মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা এই অধিকার আপনাদের জন্য আদায় করে আনবো, আপনারা পাবেন। হতাশ হবেন না। ট্রেড ইউনিয়ন আন্দোলনে হতাশার কোনো জায়গা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।